সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আপনাদের আমাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাব। আয়োজনের পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সুবর্ণা নওয়াদির। আর আজ যথারীতি স্টুডিওতে আমরা বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আছেন দুজন ভীষণ প্রিয় বন্ধু, সম্মানিত অতিথি হিসেবে আমরা পেয়েছি আমাদের সাথে আমিনা শাহনাজ হাশমি, নিউট্রিশনিস্ট এবং ডায়েট কনসালটেন্ট, নিউ পিসি ল্যাব লিমিটেড। অনেক শুভেচ্ছা আপু। আসসালামু আলাইকুম, আপনাকে অনেক শুভেচ্ছা নেক্সাস টিভিকে আমাকে আজকে সুযোগ করে দেওয়ার জন্য। ওয়ালাইকুম সালাম এবং অবশ্যই ধন্যবাদ আপনাকে। দর্শক সেই সাথে আছেন আরও একজন বন্ধু যিনি পেশায় একজন উদ্যোক্তা, নিশি আক্তার। অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম আপু, আপনাকেও অনেক সুন্দর দেখাচ্ছে। আমার খুব প্রিয় রঙের একটা শাড়ি পরেছেন আপনি। জি, আমারও অনেক প্রিয়। খুব ভালো লাগছে এবং আপনাদের দুজনকে নিয়ে আজ আমরা নেক্সাস লেডিস ক্লাবের এই আড্ডায় ভীষণ আনন্দ করব। আর সেই আনন্দর মাত্রা আরও বেশি যোগ করেছে আমাদের আজকের বিষয় এবং আরও একটা ব্যাপার, সেই ব্যাপারটা নিয়ে আমি একটু পরে কথা বলবো। তবে তার আগে বিষয়ের কথাটি বলি। আমরা জানি যে আমাদের জীবনে আমাদের যত সম্পর্ক আছে সব সম্পর্কের মধ্যে কিছু না কিছু একটা চাওয়া পাওয়া, আবদারের ব্যাপার থাকে। ঠিক তাই এই যে আবদার শব্দটা বলছি, ভীষণ আদুরে, ভীষণ আলাদা একটা অধিকারের ব্যাপার প্রকাশ করে এবং এই আবদার আমাদের জীবনে কম বেশি সবারই আছে। আমাদের কাছে যেমন আছে, আমাদেরও আবদারের জায়গা আছে। সেই বিষয়টিকে মাথায় রেখেই আমার যত আবদার, এমন একটা বিষয় নিয়ে আজ আমরা আড্ডা দিব। জানি আপনাদেরও আবদারের সীমা নেই, আমারও কিন্তু আবদারের সীমা নেই। এবং বিশেষ করে আমাদের অতিথি বন্ধু, আমার জুমে যুক্ত হওয়া যত বন্ধু, নেক্সাস লেডিস ক্লাবের যত বন্ধু, সবার কাছে আমার কিন্তু আবদারের সীমা পরিসীমা নেই এবং সবাই সেই আদরে আবদার, আমার আহ্লাদ সব মেটায়। এই জন্য আপনাদের প্রতি অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। দর্শক, আরও একটি ব্যাপার, যেই ব্যাপারটি নিয়ে আমাদের আজকের আয়োজন ভীষণভাবে বিশেষ। আপনারা এরই মধ্যেই জেনে গেছেন যে বাংলাদেশের একজন ভীষণ প্রতিভাবান নারী, একজন সাহসী নারী, একজন মা যিনি সফল হয়েছেন, সেই সফলতার গল্প আমরা একটু পরে আপনাদেরকে শোনাবো। তবে তার আগে বলি, সেই মহিষী নারী যিনি বিবিসির যেই 2024-এর বিশেষ জরিপ, সেই জরিপে 100 জন মানে বিশেষ ক্ষমতা সম্পন্ন বলি বা ক্ষমতাধর বলি, সেই নারীদের মধ্যে একজন হিসেবে বাংলাদেশকে গর্বিত করেছে, আমাদের বাংলাদেশের নারীদেরকে গর্বিত করেছেন, সম্মানিত করেছেন। তিনি রিক্তা আক্তার বানু। আর তার প্রতি শ্রদ্ধা রেখে, তার এই অর্জনের প্রতি শ্রদ্ধা রেখে, তার এগিয়ে যাওয়াকে আরও অনুপ্রেরণা দিতে আমরা তার জন্য আমাদের নেক্সাস লেডিস ক্লাবের আজকের এই পর্ব উৎসর্গ করছি। বিনম্র শ্রদ্ধা তার প্রতি। এবং চলুন না আমরা তার সম্পর্কে একটু ছোট্ট একটা তথ্যচিত্র দেখে আসি। 2024 সালে বিবিসির জরিপে প্রভাবশালী 100 নারীর তালিকায় স্থান পেয়েছেন কুড়িগ্রামের রিক্তা আক্তার বানু। 2007 সালে তার প্রতিবন্ধী সন্তানকে স্কুলে ভর্তি করা হলেও স্কুল কর্তৃপক্ষ বারবার তাকে তাড়িয়ে দেয়। এই যন্ত্রণা থেকে রিক্তা 2009 সালে নিজের জমি বিক্রি করে কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদের পাড়ে গড়ে তোলেন রিক্তা আক্তার বানু বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়। স্কুলটি এখন বুদ্ধিমত্তা ও শারীরিক প্রতিবন্ধী প্রায় 300 শিশুর ভরসার জায়গা। রিক্তার এই উদ্যোগ প্রতিবন্ধী শিশুদের জন্য সমাজে ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে এবং প্রতিবন্ধিতা সম্পর্কে মানুষের ধারণা বদলাতে সাহায্য করছে। রিক্তার এই সংগ্রামী যাত্রা অনুপ্রাণিত করছে দেশের নারীদের। অসাধারণ সাহস আর এগিয়ে চলার এই পথে রিক্তা আক্তার বানু যে সম্মান অর্জন করেছেন এবং বয়ে এনেছেন, বলাই বাহুল্য যে সেটা কতটা আমাদের সমাজের সকলের জন্য অনুকরণীয়। অনেক মাই হয়তো পারেন না তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটিকে সঠিকভাবে লালন পালন করে তার স্বাভাবিক একটা জীবনের যতটা সম্ভব দিতে, কিন্তু রিক্তা আক্তার বানু একেবারে থেমে থাকেননি, বরং এই সকল মায়েদের যে
বঞ্চনা, যে কষ্ট, সেটা তিনি অনুভব করেছেন এবং গড়ে তুলেছেন একটা বিদ্যালয়। আমরা বিশ্বাস করি এই বিদ্যালয়ে আলো ছড়াবে সারা পৃথিবীব্যাপী। সবাই তাঁদের জন্য, বিশেষ করে রিক্তা আক্তার বানুর এই যে দারুণ প্রয়াস, সেটার জন্য শুভকামনা জানাবেন আমাদের পক্ষ থেকে, নেক্সাস টেলিভিশন এবং নেক্সাস লেডিস ক্লাবের পক্ষ থেকে আরও একবার বিনম্র শ্রদ্ধা। কি দারুণ একটা বিষয় দিয়ে আজ শুরু হলো আপা। এবং আবদারের কথা যদি বলি তাহলে দেখুন, রিক্তা আক্তার বানু সেটা একেবারেই অধিকার নিয়ে তার শিশু সন্তানটিকে যখন স্কুলে ভর্তি করাতে গিয়েছেন, ভর্তি নিয়েছিলেন, কিন্তু তারপরেও তাকে সঠিকভাবে তার প্রতিভা বিকাশের জন্য ক্লাস করতে দেওয়া বা স্কুলেই সুযোগ একদম সুযোগটা দেয়নি। এই জায়গা থেকে যদি আমি শুরু করি আপা, আপনিও একজন মা, আপনি একজন নারী, এমন বিভিন্ন যেই আমরা দেখি আমাদের দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাহসী নারীরা আপনাকেও নিশ্চয়ই সাহস যোগায়। অবশ্যই তাদের এই সাহসিকতা মনে হয় কি যেন আমরাও সাহস পাচ্ছি, আমরাও সামনের দিকে এগিয়ে যেতে পারবো, আমরাও যেন কোনো বাধা না পাই এবং সেভাবে যেন এগিয়ে যেতে পারি। তাদের এই পথ চলা প্রতিটি নারীর জন্য একটা অনুপ্রেরণা হবে নিশ্চয়ই। এবং সেই সব মা যারা কিনা নানাভাবেই তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্য পরিবার, সমাজ, অনেকের কাছ থেকে নানাভাবে নিগৃহীত হয়। এবং আপনি যেহেতু একজন নিউট্রিশনিস্ট, আমার মনে হয় আপনার হয়তো বিভিন্ন সময় অভিজ্ঞতা হয়েছে এই ব্যাপারে। জি, আমরা প্রায় সময় এরকম পেশেন্ট পেয়ে থাকি, একটা বাচ্চা ঠিকমতো গ্রোথ হচ্ছে না, সে বিশেষ চাহিদা সম্পন্ন, বাবা মা বুঝতেই পারে না, 3 বছর বয়সে গিয়ে তারা বুঝতে পারে বা 3.5 গিয়ে বুঝতে পারে যে সে বিশেষ চাহিদা সম্পন্ন, তার আগে অতটা বোঝার উপায় থাকে না। তো সেক্ষেত্রে বাবা মারা তখন একেবারে নিরুপায় হয়ে পড়ে, তারা চিন্তা করে কি করবে। এবং আমার এলাকাও একটা বাচ্চা আছে, তার বাবা আমাদের এখানে বিজনেস করতো, সেই বাচ্চা নর্মাল বাচ্চা, স্বাভাবিক বাচ্চা, বড় হচ্ছে হঠাৎ সে চুপচাপ হয়ে গেল, কারোর সাথে কথা বলছে না, মিশছে না, ঠিকমতো খাচ্ছে না, তাকে ডাকলে এক মনে কাজ করে যাচ্ছে এবং নিচের দিকে তাকিয়েছে, তার মতোই সে খেলে যাচ্ছে। এইভাবে বিশেষ চাহিদা শিশুগুলো অটোমেটিক তার আচরণগুলো প্রকাশ পেতে থাকে। জি, তখন মা বাবারা খুব অসহায় হয়ে পড়ে এবং তাকে যে একটা স্কুলে নিয়ে যাওয়া, কিন্তু সবার আগে গিয়ে মায়ের উপরে পড়ে। হ্যাঁ, যেন মা ইচ্ছে করেই বোধহয় করেছে, মা ইচ্ছে করে, মা ঠিকমতো কথা বলে না, এর জন্য বাচ্চা ঠিকমতো কথা বলছে না, মা ঠিকমতো খাওয়াচ্ছে না, বাচ্চা ঠিকমতো খাচ্ছে না, এই ব্যাপারগুলো তখন মার উপরেই এসে পড়ে অটোমেটিক। কিন্তু এই মা, এবং আপনি দেখুন যে রিক্তা আক্তার বানু আজকে বিবিসির জরিপে 100 জন প্রভাবশালী নারীর মধ্যে তিনি যে সম্মানটা বয়ে এনেছেন, যেখানে আমরা যদি আবদারের কথা বলি, যেটা তার মৌলিক অধিকার, তার সন্তানের শিক্ষা পাওয়া, সেই আবদার নিয়ে তিনি স্কুলে গিয়েছিলেন, কিন্তু তার সেই আবদারটা রাখা হয়নি। আমরা যদি নিশিয়াপুর কাছে আসি, নিশিয়াপুর, এই চিত্র বাংলাদেশে এখন বোধহয় খুব কম না, যে গ্রামে গঞ্জে শহরে আমাদের যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তাদের পড়ালেখার ক্ষেত্রে বা তাদের স্বাভাবিক যতটা সম্ভব তাকে গড়ে তোলার ক্ষেত্রে যেই শিক্ষা দেওয়ার প্রয়োজন, তার প্রতিভা বিকাশে যতটা ভূমিকা রাখা দরকার, অনেক সময় মায়েরা হেরে যায়। হ্যাঁ আপু, এটা তো আছেই। কেননা একটা বাচ্চা যখন অটিস্টিক হচ্ছে, স্পেশাল চাইল্ড, সেই ক্ষেত্রে সেই প্রথমে মাকেই দোষারোপ করা হয় যে মা হচ্ছে হয়তো বাচ্চাকে খাওয়ায়নি, রেসপন্স করছে না বাচ্চা, এটা হয়তো মা খেয়াল করেনি, বা হচ্ছে বাচ্চা ঠিকমতো ডাকলে তাকায় কিনা, এটা হয়তো মা খেয়াল করেনি। আবার কুসংস্কার তো বলে যে মায়ের নিশ্চয়ই কোনো পাপ ছিল, সেই জন্য এরকম জন্মেছে। এটাই আপু, আরো আছে নিজের ঘরেই কিন্তু সে বাচ্চাগুলো মানে বেশি বঞ্চিত হচ্ছে। আমি হচ্ছে আমার বাচ্চাকে আগলে রাখছি, কিন্তু আদার্স যে আমার সবাই আছে, একটা পরিবারে তো সবাই থাকে, সেখানে কিন্তু আরো 10টা বাচ্চার সাথে সেই বাচ্চাকে স্বাভাবিকভাবে থাকতে দেওয়া হচ্ছে না, যে ওর আচরণেও এটার উপরে প্রভাব পড়তে পারে। এবং কোনো আচার অনুষ্ঠান, সামাজিক বিভিন্ন রকমের যে অনুষ্ঠান, সেসব জায়গা, পরিবারের আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া, সবকিছু যেন কেমন তখন আটকে যায় এবং বাধাগ্রস্ত হয়, এবং মানে বাচ্চাটিকে কেউ মনে হয় মানুষ হিসেবে ট্রিট করে না, মনে হয় এলিয়েন, অন্য গ্রহ থেকে এসছে। মানে তাকে একটু মানে অন্য চোখে দেখা হয়, তার দিকে একটু বাঁকা চোখে তাকানো হয়, বা হচ্ছে সেখানে যে বাচ্চাটা বসে আছে সেই ক্ষেত্রে তাকে অন্য বাচ্চাগুলোকে বলা হয় যে এই যে
মানে তার থেকে তাকে সব বাচ্চাগুলোকে আলাদা করা, এটাই মনে হয় সব থেকে বেশি বাধা, আরো বেশি তার বাচ্চার সুস্থ হয়ে ওঠার পক্ষে মনে হয় সব থেকে বেশি বাধা এটা। ঠিক তাই। এই যে আসলে আমরা যা কিছু বলছি আমরা তো এক মুহূর্তের মতো বলে ফেললাম, কিন্তু আমি যখনই জেনেছি যে উনি গত পরশুদিনই অ্যানাউন্সমেন্টটা হয়েছে এবং এত বড় অর্জন মা হিসেবে, একজন নারী হিসেবে তিনি বাংলাদেশের জন্য বয়ে এনেছেন, এটা বলাই বাহুল্য যে কতখানি সম্মানের। কিন্তু এই যে পুরো সময়টা উনি তো কোনো পুরস্কার পাওয়া বা বিশেষ এরকমের কোনো কিছু পাওয়ার জন্য করেননি, উনি শুধু ভেবেছেন ওনার সন্তান এবং একইভাবে অন্য মায়েদের সন্তান উনি মানে ওই জায়গাটাই বোধহয় উনি ভেবেছেন। কতখানি মানসিক কষ্ট থেকে তিনি এই অনুভূতিটা, আপার কাছে যদি জানতে চাই যে আপা আপনি একজন মা হিসেবে রিক্তা আক্তার বানুর যে মা হয়ে ওঠা এবং সন্তানকে লালন করার অদম্য যে ইচ্ছা, আপনি এটাকে কিভাবে অ্যাপ্রিশিয়েট করেন? এটাতে আসলে ভাষায় বলার মতন কিছু নেই যে আমি কি বলে তাকে বোঝাবো যে সে এইভাবে, কিন্তু তার অসহায়ত্ব, তার যে সম্বলটুকু সে স্কুল তৈরি করেছে, নিজের ঘরটা ইয়ে করে সে স্কুলটা তৈরি করেছে এবং তার বাচ্চার পড়াশোনার সাথে সাথে এলাকার যে আদার্স বিশেষ চাহিদা শিশুগুলো ছিল তাদেরও একটা পড়াশোনার জায়গা তৈরি হয়েছে। সেক্ষেত্রে উনি যে একজন মা, তার প্রতি যে একটা বিনম্র শ্রদ্ধা আমাদের, এটা আমি আসলে ভাষায় বলার মতো না, প্রকাশ করবার মতো না। এটা অবশ্যই আমরা তাকে অনেক ধন্যবাদ। আপার পক্ষ থেকেও আপা নিশ্চয়ই শ্রদ্ধা জানাতে চাইবেন। হ্যাঁ, আপুকে তো অনেক সাহসী একজন মা। মানে আমাদের মা আমরা দেখছি ছোট থেকে যে সব ক্ষেত্রেই যে ক্ষেত্রে আমরা বাধা হয়েছি সেই জায়গায় আমাদের মা ঢাল হয়ে দাঁড়ায় গেছে। সেখানেও আক্তার বানু ম্যাম উনিও হচ্ছে ওনার বাচ্চার জন্য ঢাল হয়ে দাঁড়াইছেন, অনেক সাহসী একজন মা। তারপরে সেটা সময় পরিক্রমায় অন্য মায়েদের জন্য, অন্য মায়ের সন্তানদের জন্য সেটা একটা আশ্রয়স্থলই তো বলবো হয়ে দাঁড়িয়েছে। খুব 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 মানে ভালো লাগছে। ভালো লাগাই অন্য রকমের একটা আজকে ভিতরে কষ্টও রয়েছে যে কোনো কারণে যদি কোনো মায়ের সন্তান হয় বিশেষ চাহিদা সম্পন্ন, সে কি শিক্ষার অধিকার রাখবে না? সে কি স্বাভাবিকভাবে বেড়ে উঠে যতটা সম্ভব সমাজের জন্য, দেশের জন্য করার সুযোগ পাবে না? রিক্তা আক্তার বানু কিন্তু দেখিয়ে দিয়েছেন ইচ্ছা থাকলে যে উপায় হয়, আর সেটা সেই সুদূর চিলমারির মতো প্রত্যন্ত অঞ্চলেও তিনি সম্ভব করেছেন। আরও একবার রিক্তা আক্তার বানু তার সন্তান সহ আরও প্রায় ৩০০-রও বেশি সন্তান এবং এমন মা যারা তাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে বাংলাদেশের জন্য, পৃথিবীর জন্য উপযোগী করে গড়ে তুলছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা এবং ভালোবাসা শ্রদ্ধা সেই মানুষগুলোর সাথে যারা পেছনে শিক্ষকের ভূমিকায় কাজ করছেন। আমরা ছোট্ট একটা বিরতির পরে ফিরে আসবো। দর্শক, দারুণ এই আড্ডায় নিশ্চয়ই আপনারা যুক্ত হবেন, থাকুন আমাদের সাথে। ফিরছি এক্ষুনি নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। আমার যত আবদার, আমাদের সবারই আবদারের জায়গা অনেক। বাবা মা, ভাই বোন, নানা নানি, দাদা দাদু, কত রকমের আমাদের যে সম্পর্ক, সেসব সম্পর্কের কাছে কত রকমের আবদার। এর মধ্যে মা বোধহয় সেই মানুষটি যার কাছে সব আবদারের সাড়া মেলে। আর তেমনই একজন মা যিনি সন্তানের আবদারের সাড়া দিতে গিয়ে আরও অনেক সন্তান যারা কিনা বিশেষ চাহিদা সম্পন্ন, তাদের জন্য তিনি অনেক করে চলেছেন। তাই তো তিনি বিবিসির জরিপে ১০০ জন প্রভাবশালী নারীর মধ্যে বাংলাদেশকে তুলে ধরেছেন এক অনন্য উচ্চতায়। আরও একবার রিক্তা আক্তার বানুর প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা আর আহ্বান আপনাদের প্রতি। আপনারা যুক্ত হবেন, যুক্ত হয়ে আপনাদের আবদারের জায়গাগুলো গল্প আমাদেরকে অবশ্যই শেয়ার করবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, চলে আসেন। আর আসি আপু, এই যে আবদারের কথা বলছি, নিশ্চয়ই বারবার আজকে এই কথাগুলো শুনে মায়ের মুখটা ভেসে উঠছে যে কিভাবে মায়ের আঁচল ধরে ধরে পেছন পেছন ঘুরতেন আর বলতেন মা এটা দাও, এটা দাও। আসলে
আমি আমার ফ্যামিলিতে সবার ছোট মেয়ে। ও হাই ফাইভ। আমিও। আপনি? আমিও। বাহ, তা তো দারুণ। সবার ছোট হয়ে যাওয়াতে একটা বিশেষ একটা ইয়ে ছিল। আর আরেকটা ইয়ে ছিল কি, আমার বাবা, আমি যখন ছোট তখনই বাবা মারা গেছেন। তো মার সাথে আমার লেগে থাকাটা, মানে আমার বিয়ের আগ পর্যন্ত আমি আম্মার সাথে ঘুমিয়েছি। হ্যাঁ, মানে আম্মা মানে আম্মুরও খুব কাছের মানে মানুষ, সঙ্গী আপনি। অবশ্যই। ছোট মেয়ে মানে তো বলে না যে কোলের। জি। আমার মনে আছে আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমার বড় বোনের কোলে উঠেছি, এটুকু আমার মনে আছে। মানে আসলে বাবা ছিলেন না, বাট আম্মা এবং আমার ভাই বোনরা যতটুকু আদর এবং আবদারের জায়গা আমার মা এবং আমার বড় বোন যারা ছিলেন প্রত্যেকে, এবং আমার যে কোনো আবদার, যে কোনো কিছু তাদের কাছে আমি কখনো ফিরে যাইনি এবং ফিরে আসিনি, এবং সব সময় তাদের সাথে আমার একটা সমস্ত আবদার পূরণ করেছেন। এবং আমার বাবা ছিলেন না ঠিকই, কিন্তু মা কখনো সেই অভাবটুকু বুঝতেই দেননি, এবং মা অবশ্যই বাবার চাহিদা, বাবার আবদারটাও পূরণ করেছে। জি, বাহ। আমরা আপনার বাবার প্রতি শ্রদ্ধা জানাই। তিনি যেখানে আছেন নিশ্চয়ই সৃষ্টিকর্তা ভালো রেখেছেন ওনাকে। খুব ভালো লাগছে। আর আমাদের নিশি আপু তো ছোট শুনলাম, সো এবং কুষ্টিয়ার দারুণ যে নৈসর্গিক পরিবেশ, সেখানে আপনি বেড়ে উঠেছেন, এবং জানি যে ছোট হিসেবে নিশ্চয়ই বায়না ধরার কোনো শেষ ছিল না। শুধু বায়না শুধু মায়ের কাছে ধরিনি, আমার পুরা ফ্যামিলিতে আমার 2 ভাই, মা, বাবা, সবার কাছে, মানে আমি সবার ছোট ছিলাম তো একটু আদুরের আর আলাদাই ছিলাম। দেখা যাচ্ছে কিছু বায়না করলে তারা আর খুব বেছে বেছে খেতে পছন্দ করতাম, চলতে, মানে সব কিছু আবদার করতাম না, যেটা আমার পছন্দ শুধু সেটাই আবদার করতাম, এবং তারা সেটা যথেষ্ট চেষ্টা করতো সেটা পূরণ করার। এবং মায়ের কাছে, মানে মায়ের কাছে থেকে বড় ভাইয়ের কাছে বেশি আবদার করতাম। বড় ভাই মানে তার ছেলেবেলাটা ছিলাম আমি এরকম, মানে সে বাইরে খুব কম যেত, আমার সাথেই ঘরের মধ্যে এমন হতো আমি পুতুল আমার সাথে খেলা করছে। তাই তো নিশি আপু কিন্তু মিষ্টি, তাই না? খুব মিষ্টি পুতুল। এবং বড় ভাই বোনদের জন্য ছোট ভাই বোন কিন্তু লিভিং ডল। আসলে আমার সাথে মিলেছে আপনার। হাই ফাইভ। হাই ফাইভ। আর এই যে বন্ধুরা সব এসে গেছে, আমাদের আবদার মেটাতে সবসময় আমাদের বন্ধুরা আমাদের সাথে থাকে। দেখতে পাচ্ছি শিরোমা বেগম আপু, সামান্তা, নাসিমা আজিম আপু, শানু আক্তার আপু, নাহিদা নেলি আপু, রেবেকা কবির আপু, হোসনিয়ার বেগম খালামণি, সবাইকে অনেক শুভেচ্ছা। আজকে আমাদের এই পর্ব আমরা উৎসর্গ করেছি আমাদের শ্রদ্ধেয় রিক্তা আক্তার বানুর প্রতি, যিনি একজন মা, এবং বিষয়টিও মায়ের কাছে সব থেকে বেশি বোধহয় আবদারটা আমরা করি। তেমনই আমি সুরমা বেগম আপুর কাছে আসি। সুরমা বেগম আপু, আমরা বোধহয় কম বেশি ছোটবেলায় সবাই ওই যে মা গান শোনাতেন না, যে আমার সোনা ময়না পরিয়ে দিব গয়না করুণা আর বায়না, তাই না? এমন গান বোধহয় মায়ের কাছে আমরা সবাই শুনেছি। আচ্ছা, আপনার আবদারও কি মায়ের কাছেই বেশি ছিল, না অন্য অনেক সময় দাদি নানির কাছেও কিন্তু খুব আবদার থাকে আমাদের? আপু ঠিকঠাক শুনতে পাচ্ছি না আপনাকে। এখন শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি, বলুন। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আপু, আমার আসলে আবদারের জায়গাটা আমার মায়ের কাছেই ছিল, আমার দাদিকে পাই নাই, আর নানিকে পেয়েছিলাম, কিন্তু আবদারের বিষয়টা তখন বুঝতাম না। আর যখন আবদারের বিষয়গুলো বুঝতাম তখন মার কাছেই ছিল সব আবদার। তো মা, বর্তমানে আমার মা নেই, এখন আবদার হচ্ছে আমার বড় বোনের কাছে থাকে আবদারটা, আর আমার বড় ভাবি, ওনাদের কাছে আমার বর্তমানে এখন আমার আবদার গুলা থাকে আর কি। আর ঘরে আছে আমার ছেলে, এখন বেশি বাবার আবদারটা এখন আমার ছেলে পালন করে। আসলে তাই, একটা সময় পরে কিন্তু আমাদের আবদারের জায়গা পরিবর্তন হয়ে যায়। এটা দারুণ সৌভাগ্যের ব্যাপার, যারা আসলে সেটা পায় সেটা সৌভাগ্যেরই ব্যাপার। জি, আমি বলবো যে আসলে বাবাকে তো পাইনি, আসলে আমার ছেলেরা আমাকে ঠিক বাবার মতোই করে গাইড করে। ইভেন আজকে এসেছি, আমার ছোট ছেলে আমার সাথে এসেছে, দেখেছি কি সুন্দর করে আপনাকে দরজা খুলে ভেতরে নিয়ে এলো, তারপর খেয়াল করলাম ব্যাগটা, মা ব্যাগটা দাও। এখানে স্টুডিওতে ঢোকার আগে অশেষ অশেষ রহমত এবং কৃতজ্ঞ যে
আল্লাহ হয়তো বা কোনো না কোনো দিক থেকে তার এটা পূরণ করে দেন, যে বাবাকে পাইনি, আমাকে আল্লাহ 2 ছেলে দিয়েছেন এবং তারা এত আমাকে গাইড করে বাবার মতো করে। এবং আমার এখনো, আমিও তাদের কাছে একটা মনে হয় যেন ওদের কাছে কিছু বললে আমার আবদারটা ওরা রাখবে। হ্যাঁ, এরকম একটা জায়গা। আসলে তো তাই, সন্তানরা তো আমাদের কত রকমের কত আবদার, এমনকি বাবা এটা করো, বাবা এটা খাও, এটাও তো আবদার। শানু আক্তার আপু, তুমি শানু আপু বোধহয় তুমি কোথাও যাচ্ছ, তাই না? আমি এখন কি শুনবো তোমার কাছে, না তুমি পৌঁছতে পারবে অল্প সময়ের মধ্যে? অল্প সময় পৌঁছে দেবো না, অনেক সময় লাগবে। আচ্ছা, তাহলে তুমি বলো যে একটা কথা বলে না যে আবদারের সাথে খুব যেই নামটা বা যেই সম্পর্কটা জড়িত সেটা হয় মামা। বলা হয় মামার বাড়ির আবদার, আবার রাগ হয়ে বলে মামার বাড়ির আবদার নাকি, বললে আর হয়ে গেল। তোমার মামা আছে এবং মামার কাছে আবদারটা আসলে কেমন? আমার তো, আমি খুব আদরে, কারণ আমার মা ছিল একমাত্র, আর সবার মানে মায়ের মেয়ে হিসাবে আমি ছিলাম সবার বড়, তো সেই হিসাবে আমি সবার খুব আদর দিতে। আমার আসলে আবদার মানে আমার বলতে হয় না, তারাই জোর করতো। আর এখন তো আমার মেয়ের কাছে যাওয়ার করি। আচ্ছা, একটুখানি সাউন্ডটা আসলে শানু আপু ঠিকঠাক আমরা শুনতে পাচ্ছি না, তোমাকে নেটওয়ার্কের প্রবলেমও হচ্ছে। হ্যাঁ, বাট যতটুকু বুঝতে পেরেছি যে তোমার যেমন ছিল এখন কন্যারও আবদার মামারা পূরণ করে, তাই না? এমনই বোধ হয়। সো দেখো, যদি তুমি পৌঁছতে পারো তাহলে আবার শুনবো না হয় পরবর্তীতে। অনেক ধন্যবাদ। এটাকেই বলে আমাদের আবদার পূরণ করা। আমাদের বন্ধুরা যখন যেখানেই থাকুক না কেন, লেডিস ক্লাবের সময় হলে 6টা বাজলেই ঠিক তারা যুক্ত হয়ে যায়। এই জন্য অনেক ভালোবাসা শানু আপু, অনেক আদর সবার প্রতি। আমরা একটু নাসিমা আজিম আপার কাছে আসবো। আপা, আবদারের জন্য কিন্তু কোনো সময়সীমা বয়স একেবারে নেই, সব বয়সেই আবদার থাকে। আপনার এই বয়সে এসে কার কাছে আবদার করেন বা করতে ভালো লাগে? আপু আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। অতিথি সহ সবাই সালাম। আবদার তো এক সময় মায়ের কাছে থাকে বেশি, এবং আমি আমার মায়ের কাছে বেশিটা থাকছি। অন্যান্য ভাই বোন মানে শহরে চলে আসছিল, আমি থাকতাম। আর আমার আম্মা আমার আবদারটা এমন ভাবে পূরণ করতো যে সেটা হয়তো বলা ঠিক না, মানে অনেক মায়ের চেয়েও বেশি, এরকম আমার ধারণা হতো। আমি বলতাম যে আমার মা হলো আমার শ্রেষ্ঠ। তো যাক, মা প্রায় 28 বছর হয়ে চলে গেছেন ওপারে। তারপরে আল্লাহর রহমতে আমি এমন একজন হাজবেন্ড পেয়েছি, তার কাছে আমি এখনো ছোট। বলে কি আমি নাকি এখনো ছোট, আমি কিছু বুঝি না। হ্যাঁ, আমি যে একা চলতে পারবো না, একা কোথাও যেতে পারবো না, আমাকে ছোট মানুষ মতন পালে। আর সব অনেক বড় একটা পাওয়া, দারুণ ব্যাপার। নাসিমা আজিম আপু, তার মানে আপনি কিন্তু ভীষণ ভালোবাসায় শিখতো। এটা বড় একটা পাওয়া, এটা অনেক বড় পাওয়া। আপনার সেই আবদার যেন সারা জীবন থাকে, আমরা সেই প্রত্যাশা করি। আর বাকি বন্ধুদের কাছ থেকে আমি একটু ছোট্ট অনুমতি নিয়ে একটা বিরতি থেকে ঘুরে আসি, তারপরে শুনবো বাকিদের আবদারের সব গল্পগুলো। দর্শক, এখন আবদার করে আমি একটু ছোট্ট বিরতিতে যাই। প্লিজ কোথাও যাবেন না, এখনই ফিরবো নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, আরও একবার সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। আমার যত আবদার, আমার কিন্তু অনেক আবদার। এই যে একটু আগে আবদার করে গেলাম না যে আমাদের সাথেই থাকতে হবে, আমি বিশ্বাস করি আপনারা সবাই আছেন আমাদের সাথে। আর বন্ধুদেরকে শুধু ওপাশে থাকলেই হবে না, যুক্ত হওয়ার জন্যও আমি আবদার জানাই। জুমের যেই লিঙ্ক এবং পাসওয়ার্ড দেওয়া আছে সেই অনুযায়ী দেখুন, যুক্ত হয়ে যান। আর আমার যত আবদার, তেমন আপনাদের যত আবদার, সেই আবদার কার কাছে কিভাবে পূরণ হয়, কিংবা কখনো অপূরণ থাকায় সেটা যে মনের ভিতরে একটা কষ্ট বাসা বেঁধে রেখেছে, সেটাও কিন্তু জানাতে পারেন। কারণ নেক্সাস লেডিস ক্লাব মানে দ্বিধা ভুলে মন খুলে কথা বলার প্ল্যাটফর্ম। সো চলে আসেন, শুনবো আপনাদের কথা। আসি আবার আপনার কাছে। আপু, এই যে আবদারের কথা বলছি, একটু আগে তো শুনলাম যেভাবে বড় ভাই বোন সহ সবাই আপনার আবদারে, এমনকি এখন পুত্রদয়। আর তেমনি আমরা জানি যে কখনো কখনো এরকমও হয় যে হয়তো আপনি মনে করছেন যে না থাক,
এটা করলে খামোখা আম্মুর ঝামেলা হবে, বাট থাকে না অনেক ছোটোখাটো এরকম ব্যাপার আছে যেটা হয়তো এমন কোনো কিছু জীবনে বড় রকমের কিছু করেনি, কিন্তু মনের ভিতরে একটা খোঁচা দিয়ে মাঝে মধ্যে মনে করায় যে বললেই তো পারতাম, আবদারটা করলে হয়তো 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 হতো। সেই কাজ বা হয়তো কি কখনো কাজ করে? সেরকম ওরকম ভাবে কখনো চিন্তা করিনি, তবে বলার আগেই তো পেয়ে গেছে আবদারগুলো, তো ওইভাবে কখনো চিন্তা হতো না যে। আর একটা কথা না বললেই হয় না যে আমার 3 নাম্বার বোন যিনি জব করতেন ইউএনডিপিতে, তো ওর 1 মাসের একটা বাচ্চা রেখে অফিস করা শুরু করলো, তখন আমরা ইউনিভার্সিটিতে পড়ি। তো সেই বাচ্চা একটু বড় হতেই মা চলে গেলে কিছু বলতো না অফিসে, আমরা যখন ভার্সিটিতে যাই ক্লাসে যাই তখন সে আমাদের সাথে যেতে যায়, তার যে একটা অ্যাটাচমেন্ট এবং ইভেন ওকে তো হাতে বড় করেছি, ছোটবেলা থেকেই বড় করেছি, এবং সেটাই বোধহয় বড় সন্তান আপনার, সেটাই আমার বড় সন্তানের মতো। এবং এখনো বলি, এই যে বিয়ে হলো কিছুদিন আগে, এখনো বলি যে সে আমার বড় মেয়ে, আমার মেয়ে নাই, সেই আমার বড় মেয়ে মৌলি, আফিয়া জাহিন মৌলি। ও হচ্ছে ছোটবেলা থেকে ওকে বড় করা, এবং ওর যে কোনো আবদার যে কোনো কিছু ছোট খালামণির কাছে গেলেই সে পাবে। ছোট খালাফুপুর সাথে কিন্তু আসলেই বাচ্চাদের একটা আলাদা অ্যাটাচমেন্ট ছিল অন্যরকম, এবং মা চলে গেলে কখনো কাঁদতো না। এবং আমার ইমিডিয়েট বড় বোনটা এবং আমরা যদি ভার্সিটি যেতাম, ও আমাদের সাথে ভার্সিটিও গেছে, ইভেন ওকে নিয়েও গেছি, এতটা তার আবদারের জায়গাটা। হ্যাঁ, তো আসলে সম্পর্কগুলো অতুলনীয়, সেটা বলার সাথে আমার মিলেছে। আমার বড় ভাই বোনরাও বড়, এবং তাদের বাচ্চারা আমার ক্ষেত্রে একদম আমার অন্য রকমের ভালোবাসার জায়গায় তারা আছে। আমার মানে সন্তানের প্রতি, মানে আমার পরে আমার প্রথম আমার পরিবারে আমার বোনের, আমার মেজ বোনের ছেলে, তারপরে আমার বড় ভাইয়ের মেয়ে। তো ওদের সাথে যে আমার অ্যাটাচমেন্ট, এবং ওরা আমাকে মাম্মাম ডাকে, তো যখন ওরা বলে না যে মাম্মাম, ওই বলার মধ্যেই বুঝি নিশ্চয়ই কোনো আবদার আছে। ওর বাবার কাছেও বলে না, আমার কাছে ছোট খালামণিদের সাথে না একটা অন্যরকম একটা ভালোবাসার সম্পর্ক বা ভালোবাসার আবদারের সম্পর্ক, টানটাও জানি কেমন। এটা শুধু আমরা নিশাপুর কাছে শুনি, নিশাপু মিটমিট করে হাসছে, একরকম না, খুব মিলে গেছে আজকে বোধহয়। না, আমার তো বোন নেই, এই জন্য আসলে ওইভাবে আমার বাচ্চারাও খালা পায় নাই, আর আমার খালা আছে, তাদের কাছে তো আবদারে শেষ নাই এখন। কিন্তু ফুপু হিসেবে ফুপুও নাই, আমার আব্বুরা হচ্ছে। আপনি ফুপু হিসেবে? হ্যাঁ, ফুপু হিসেবে আলহামদুলিল্লাহ ভালো। তা ওরা তো দেখা যাচ্ছে বাবার কাছ থেকে আবদারটা ওরা বেশি পূরণ হয়ে যায়, এই জন্য দেখা যাচ্ছে আমি যখন কুষ্টিয়াতে যাই তখন ওদেরকে বলি কিছু আনবো নাকি, তখন আবদার করে ফুপি আমার জন্য এটা 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 এনো। মজা লাগে না? হ্যাঁ, তখন খুব ভালো লাগে। ভাই বোনের বাচ্চার জন্য কেন জানি একটা আলাদা রকমের, কিন্তু রকমের একটা ভিতরে আমার কাছে আবদার করে আমার ননদের বাচ্চারা। ওরা আমার যখন বিয়ে হচ্ছে, আমার খুব কম বয়সেই বিয়ে হয়েছে, তখন ওরাও ছোট ছোট ছিল, এবং আমার ননদের যে ইমিডিয়েট বড় বাচ্চাটা আমার এজের খুব কাছাকাছি, 2 বছরের আমরা ছোট বড় ছিলাম। এখন ছোট ছেলেটা একদম কোলে, মানে আমার কোলেই বড় হয়েছে এরকম। ওরা যত আবদার, মামি এটা খাবো ওটা খাবো, আর মামি মিষ্টি মামি, বা খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগে। সম্পর্কগুলো কিন্তু আমাদের জীবনের মনে হয় এক একটা সম্পদ, তাই না? অনেক ক্ষেত্রে আমি যেমন খুব বলি যে আমি অনেকটা দুর্ভাগা, কেন আমার ফুপু ছিল না, আমার বাবারা মাত্র 2 ভাই, আর আমার খালা ছিল, কিন্তু ফুপুর আদর পাইনি। তারপরে নানা নানি, আমার মানে আম্মুই অনেক ছোটবেলায় মাকে হারিয়েছেন, একদম 2.5 বছর বয়সে। তো ওই যে নানা নানির আদর, শুধুমাত্র দাদির আদর পেয়েছি, আমার দাদিমা ছিলেন। তারপর তিনিও যখন ক্লাস 7-এ পড়ি তখন উনি মারা যান। সেই জায়গা থেকে আমি প্রতি মুহূর্তে আমার দোয়াই, প্রতি ওয়াক্তে আমি যখন নামাজ পড়ি বা যখনই আল্লাহ তাআলার কিছু কিছু চাই, তখনই বলি যে আল্লাহ আমার বাচ্চাদের আদর, মাশাআল্লাহ আমার বাচ্চাদের দাদি নানি সব আছে, দাদা দাদি নানা নানি ফুপু খালা সব আছে, পরিপূর্ণ একেবারে আলহামদুলিল্লাহ জীবন। এবং এই আদর অন্যরকম একটা, আমারও বাচ্চাদেরও দাদা আছেন, দাদি আছে, নানি আছে, ফুফু আছে, মানে তাদের একটা যে বন্ডিংটা বাচ্চাদের সাথে অন্যরকম, এই বন্ডিংটা যেটা আসলে অন্য কোনো কিছুর সাথে যায় না, আসলে যায় না। আমি দেখি তো আমার বাচ্চাদের ফুপু এটা ওইটা সেটা, অদ্ভুত
কি দারুণ এই সম্পর্কগুলো। আমাদের সাথে আরো সব বন্ধুরা যুক্ত হয়েছে, এর মধ্যে নার্গিস আপু যুক্ত হয়েছেন, আজকে বেশ কদিন পরে তানিয়া আপু দেখতে পাচ্ছি, তানিয়া আপু এসছেন, তারপরে মমি সুফিয়ান মমি আপু, হাসিনা আপু, ওবায়দা খালামণি, সবাইকে অনেক শুভেচ্ছা। সামান্তার কাছে একটু শুনি, এবং মিষ্টি আপু যুক্ত হয়েছেন। মিষ্টি আপু তো আজকে পুরো কমলা সুন্দরী, আমার সাথে একটু মিলেছেও, আমারটা একটু লাল কমলাটে ভাব বলা যায়। শুনবো তোমার কথা। মিষ্টি আপু আজকে তোমার গান শুনবো, আবদারের কোনো গান থাকলে তুমি রেডি করে ফেলো। তার আগে সামান্তার কাছে শুনি। সামান্তা তো খুব আদুরে। আপু আমি তো বাবা মার কাছে আবদার করার আগে সবকিছু পেয়ে গেছি, মানে আবদার করাও লাগে না, বাবা আম্মু সব বুঝে যায়। তারপরে আমি বলি অহনা আপুকে আমি মেনশন করার জন্য প্রত্যেকদিন যার যার বার্থডে হয় হোয়াটসঅ্যাপে আমি যে মেনশন করার জন্য ওকে যে পরিমাণ জ্বালাই, আমার আম্মু বলে তুই ওকে এত জ্বালাস কেন, এটা একটা আবদার। আম্মু বুঝেই না যে এটা আবদার, কিন্তু আমি ও এত সুন্দর করে ও ছাড়া এই মেনশনটা কেউ দিতেই পারবে না ওর কাছে। আবার এখানে সব রকম বার্থডে সব রকম আবদার থাকে। বাহ। এবং আসলে এই যে তুমি বললে না যে আবদার, অহনা আপু এবং আমরা কিন্তু সবাই তোমাকে খুব ভালোবাসি, অহনাও খুব ভালোবাসি, এবং সেই ভালোবাসা সব সময় থাকবে। সো তোমার আবদার যা সবার কাছে, তাই না? আমার মনে হয় সবাই একই কথা বলবে, কারণ তুমি আমাদের সবার আদরের ছোট বোন, বন্ধু। বাহ। আমরা একটু শুনি আমাদের সাথে নার্গিস আপুর কথা একটু শুনবো। নার্গিস আপু, আপনি তো মানে এখন অনেক বড় হয়ে গেছেন না, এই বয়সে আবার আবদার কিসের? আপু অনেকেই ভাবে যে আবদার মানে আসলে বোধহয় ছোটরাই আবদার করে, কিন্তু আসলে আবদারের তো কোনো বয়স নেই, তাই না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম। যেটা বলছিলেন যে এই বয়সে আবার মানে আবদার কিসের, হ্যাঁ ওটা নিয়ে কিন্তু আমি একটা লেখা লিখছিলাম, যদিও লেখাটা শেষ হয়নি। হ্যাঁ তারপর পড়ি লাস্টের লাইনটা বাদ দিয়ে, যেহেতু শেষ। আমার যত আবদার আদুরে আমি, তাই থাকে আবদার, সবার মাঝে সাহসী আমি, মন ভারী ছাড়, সুরের শব্দে বুঝি আমার কাছে কেউ আবদারি, ভয়ে ভালোবেসে এগোই যদি সে আমাকে আবার লাইনটা আর হয়নি আমার। মোট কথা আবদার আমি খুব খুব আদুরে, যেহেতু সবার কাছ থেকে পাওনা হয়ে যায় আমার। আর আমি এটা বোঝা যায় নার্গিস আপু, আপনার হাসিটা যে মিষ্টি, আবদার করলে আপনাকে না করাটা খুব কঠিন। আমার মনে হয় ভাইয়া তো পারেই না না করতে, আর মাথা মানে ঘাড়ে মাথায় বা কটায় না যে আমাদের ভাইয়ারা না করবে। মিষ্টি আপু গান শুনবো। আপু আমার লক্ষ্মী আপু, সোনার আপু, সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো সময় নষ্ট না করে তাহলে তোমার আবদারটাই রাখি আপু, আমি একটা গান করছি, শোনা যাচ্ছে কি কথা? শুনতে পাচ্ছি আপু, একদম পরিষ্কার। ওকে। বিহাকে যদি না হয় রাজি, বাসান যদি না যাসে, এ আসরে এই মনে তুমি থাকো বন্ধু আমার সাথে, তোমার শরীরে হাতটি ধরে চলো চলে যাই, যেখানে আনন্দরা বাজে গো সদাই, কথার ফুলে সুরের ভ্রমর, যেথায় মিলনে সুখে হাসে, সে আসরে এই মনে তুমি থাকো বন্ধু আমার পাশে, বিহাকে যদি না হয় রাজি, বাসান যদি না যাসে, এ আসরে মনে তুমি থাকো বন্ধু আমার পাশে। ধন্যবাদ বাবা, মারহাবা, অনেক সুন্দর, অনেক সুন্দর, খুব চমৎকার মিষ্টি আপু। এবং সবসময় তোমার প্রতি অনেক ভালোবাসা, অনেক কৃতজ্ঞতা যে আমার বায়না, আমার আবদারগুলো তুমি রাখো, দিয়ে দিলাম আকাশে বাতাসে। অনেক ধন্যবাদ। আর আবারও একটা আবদার, ছোট্ট একটা বিরতিতে যাবার প্লিজ।
থেকো আমার সাথে, ফিরবো এখনই। দর্শক ঠিক তাই, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরবো, থাকুন আমাদের সাথে নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক আরও একবার সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। দেখতে দেখতে কিভাবে সেই শেষ বিরতির ঘন্টাটা আমরা পার করে এলাম, একটু পরে বিদায়ের ঘন্টা বাজবে। তাতে কি বাকি যেটুকু সময় আছে সবাই আনন্দে মনের কথাগুলো দ্বিধা ভুলে বলবো, তাই যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আর এরই মধ্যে রিক্তা পোদ্দার আপু চলে এসছে, শুভেচ্ছা আপুর জন্য। আমরা শুনবো বন্ধুদের কথা, তবে তার আগে আবার স্টুডিওতে একটু শুনি। আপু, আমরা এই যে বায়না আবদারের কথা বলছি, আমাদের সন্তানদের এই প্রজন্মের বিশেষ করে আবদারের একটা বড় অংশ জুড়ে থাকে হচ্ছে সে কখন একটু মোবাইল বা কম্পিউটারে গেম খেলবে, আর আরেকটা হচ্ছে বিভিন্ন ধরনের সুস্বাদু বাইরের বার্গার, পিৎজা, নানা রকমের জাঙ্ক ফুডগুলো খাবে। একজন নিউট্রিশনিস্ট হিসেবে আপনার এই ব্যাপারে আসলে মতামত কি? এই আবদার মা বা পরিবারের যারা, তারা কতখানি মেটাতে পারবে? আসলে জাঙ্ক কখন হবে ফুডটা, যখন প্রসেসিংয়ে ভুল হবে বা আমাদের উপকরণগুলো ভুল হবে বা সঠিকভাবে আমরা নিব না, তখনই ফুডটা জাঙ্ক হবে। যদি আমরা সেই খাবারগুলো ঘরে প্রসেসিং করতে পারি, তাহলে বাচ্চাদের আমরা ঘরে তৈরি দিতে পারি, এটা জাঙ্ক হবে না, এটা ঘরের প্রসেসিংয়ে আমরা। কিন্তু তবু একটা বাচ্চা যদি চিজি একটা পিৎজা রেগুলার খায়, দুবেলা তিনবেলা খায়, রেগুলার না হলেও খুব মেয়োনিজ দেওয়া একটা বার্গার, রেগুলার না, আমরা সপ্তাহে 2 দিন দিতে পারি। কারণ একটা বাচ্চা অলওয়েজ ছোটাছুটি করবে, সে পড়াশোনা করবে, তার ব্রেন কাজ করবে, সে স্কুল যাবে, কলেজে যাবে, ভার্সিটি যাবে, তার একটা এনার্জি দরকার হবে এবং তার ক্যালোরি বার্ন হবে। সেক্ষেত্রে তাদেরকে আমরা উইকলি 2 দিন আমরা এই খাবারগুলো দিতে পারি। পিৎজা বলি, বার্গার বলি, চিকেন ফ্রাই বলি, এটা উইকলি 2 বার আমাদের দিতেই পারি এবং বাসায় তৈরি করা হলে সেটা সবচেয়ে ভালো। এবং এর পরে যখন আবদারটা হবে তখন সেটা মনে হয় না রাখার মতো আবদার হয়। কারণ আমরা আজকাল দেখি যে কম বেশি আমাদের বিশেষ করে শহরের মানে বাচ্চা যারা, তারা কিন্তু ওবেজ হয়ে যাচ্ছে, এটা একটা কমন প্রবলেমে পরিণত হচ্ছে। আসলে ওরা প্রতিদিনই খায় কিন্তু ওই ক্যালোরিটা বার্ন করে না। ক্যালোরি যদি বার্ন করতো তাহলে কিন্তু আর এই অবেজটা থাকতো। আরেকটা কথা বলে আপা, আমরা অনেকেই বলে থাকি বাচ্চাদের ক্ষেত্রে যে না, বাচ্চাদের মেটাবলিজম তো অনেক হাই, সো খাও, আরে তোমাদের তো খাওয়ার বয়স। আসলে কি তাই? না, আসলে সেটা না। আসলে প্রতিটা জিনিসের একটা পরিমাপ আছে। আমরা নিব, সবই খাবো, কিন্তু পরিমাণ মতো খাবো। হ্যাঁ, একটা বাচ্চারও পরিমাণ আছে, একটা মহিলারও, বড়দেরও পরিমাণ আছে। সব বাচ্চাই সব বয়সে একটা পরিমাণ আছে, সেটা যদি নিই তাহলে আর অবশ্যই যাবে, তখন ওই যে আবদারটা আর আবদারের পর্যায়ে থাকবে না। দারুণ ভাবে বলেছেন আপা, অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো এই সম্পর্কে জেনে, এবং আমাদের সবারই কম বেশি সন্তান আছে, আমরা নিশ্চয়ই আমরা খুব মানে উপকৃত হলাম, সবাই আমাদের বন্ধুরাও নিশ্চয়ই উপকৃত হবে। আসে নিশি আপুর কাছে। নিশি আপু একজন উদ্যোক্তা এবং একজন নারী হিসেবে এই যে একজন উদ্যোক্তা হয়ে ওঠা, সেই স্বপ্নটা আসলে কখন কিভাবে দেখেছেন এবং কিভাবে সফলতার মুখ দেখলো? আসলে মানে আমার শখ থেকেই আমি উদ্যোক্তা হয়েছি। ঘরে বসে থাকা বাচ্চাদের নিয়ে একটা সময় না দেখবেন যে নিজের মতো করে একটু বাঁচতে ইচ্ছা করে। সব সময় সবার আবদার মেটাতে মেটাতে নিজেরও তো একটু আবদার নিজের কাছেও থাকে। সেটা কখন হাজবেন্ড অ্যালাউ করে না জব করা বা কিছু করি, সেই ক্ষেত্রে ঘরে বসে কিছু করা যায় কিনা, সেই ইচ্ছা থেকেই উদ্যোক্তা হয়ে ওঠা আমার। বাহ, সেই উদ্যোগ আরো বড় হবে, ডালপালা মেলে সেই স্বপ্ন, আপনার নিজের যে আবদার সেটা বড় হবে, আমরা সেই প্রত্যাশা করি এবং শুভকামনা জানাই। অনেক ধন্যবাদ, দারুণ আড্ডা হচ্ছে। আমরা একটুখানি শুনি, আমাদের সাথে একজন কালকেও মুর্শিদা নুপুর আপু যুক্ত হয়েছিলেন, আপুর কাছ থেকে একটু শুনবো। আজকে তো আমরা আবদারের কথা শুনছি, আপুর আবদার সব থেকে কার কাছে বেশি চলে? আসসালামু আলাইকুম আপুরা, আশা করি ভালো আছেন সবাই। আমার আবদার এখন চলে ভাইয়ের ছেলে মেয়েদের কাছে বেশি। আমার ভাইয়ের ছেলেরা, ভাইয়ের মেয়েরা, ওদের কাছে আমার আবদার গুলো বেশি চলে। আমার কোনো কিছুর প্রয়োজন হলে এই জন্যই ওই যে মামা খালার ব্যাপারটা, আসলে এই সম্পর্কগুলোর কারণেই আমার মনে হয় মামার বাড়ির আবদার বলে। রেবেকা আপু, রেবেকা আপুর কি মামা আছে? রেবেকা আপু, মামার বাড়ির আবদার কি আছে?
হ্যাঁ, শুভ সন্ধ্যা। সুবর্ণা, খুব সুন্দর লাগছে শাড়ি, সাথে টিপ, সাথে তুমি। মামার বাড়ি আছে কিন্তু মামা নাই, দুঃখের বিষয়। একসময় আবদার ছিল, এখন নাই। এখন সব আবদার চলে আসছে ছেলের কাছে, জামাইয়ের কাছে। হ্যাঁ, আরেকটা আবদার এখন করি, সেটা হচ্ছে নেক্সাসের বন্ধুদের কাছে। কার কি লাগবে, কার কি দরকার, কার কাছে কি পেলে ভাল লাগবে, এখন সবাই মিলে যে আড্ডাটা দিচ্ছে, এটা একটা বড় আবদারের জায়গা। একদম রেবেকা আপু ঠিক বলেছো, এবং এটা আমরা আমাদের একটা অফুরন্ত আবদারের ভান্ডার হয়ে গেছে, এবং এটার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা। আমরা একটু শুনি আমাদের সাথে একদম শেষের দিকে তানিয়া আপুর কাছে একটু শুনি। তানিয়া আপুর এক একজন সম্পর্ক শুনেছি আবদারের জায়গায়। ভাইয়ার কাছে আবদার করলে সেটা মেটাতে সে কতক্ষণ সময় নেয়, নাকি ভুলিয়ে ভালিয়ে? ধন্যবাদ সুবর্ণা আপু। শুভ সন্ধ্যা। স্টুডিওতে যারা আছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আর আমি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, শ্রদ্ধা জানাতে চাই আমাদের দেশের জন্য যে সুনাম বয়ে এনেছেন আমাদের নারী শক্তি যে আপু, তাকে অনেক অনেক অভিনন্দন এবং শ্রদ্ধা। আর ভাই যেই প্রশ্নটা আমাকে করলে সুবর্ণা আপু, ভাইয়া অনেক চেষ্টা করে। আমি যে আবদার করি, আমি খুব আবদার কম করি। আমি চেষ্টা করি যে আমি আমার আবদারটা নিজেরটা নিজে অনেকটা পূরণ করে ভাইয়ার কাছে আবদার করতে, এবং তাকে সারপ্রাইজ করতে চেষ্টা করি। আর ভাইয়া কখনো আমার আবদার অনেক সময় না মানে আমি বলার আগেই অনেক কিছু আসলে করে ফেলে, সেটার জন্য আবার সে একটু বকাও খায়। হ্যাঁ, যে এটা কেন আনলা, ওইটা কেন আনলা, এরকম কেন খামাখা টাকা নষ্ট করছো, তাই না? হ্যাঁ হ্যাঁ, এরকম। তো আমি তবে আপুর জন্য এই যে হঠাৎ সারপ্রাইজ, হ্যাঁ জি আপু, কয়েকটা লাইন আমি কবিতা ওনার জন্য উৎসর্গ করতে চাচ্ছি, যে আমাদের দেশের জন্য এত বড় সম্মান বয়ে আনলেন, আমাদেরকে শক্তি যোগালেন। মানে আমরা ওনার পথে চলার চেষ্টা করব, জানি না কতটুকু পারবো। আমরা চার লাইনটা পড়ছি। হ্যাঁ, মাকসুদা কাউসারের লেখা। স্বাধীন দেশে সবাই স্বাধীন, নারীরা শুধুই পরাধীন। নারীরা সে তো মায়ের জাতি, তবুও হয় লাঞ্ছিত প্রতিদিন। সুখের স্বর্গ গড়িতে পুরুষ নারীকে করে রাজরানী, স্বার্থ শেষে সেই নারীকে অবহেলা করে প্রতিদিন। সবকিছুকে সহ্য করে মেনে চলা সে তো নারীরই কাজ। নারী যে মহান সহ্যকারী, মাথায় যতই পড়ুক তার বাজ। নারীর হাতে যা থাকে যে খুন্তি, বুকে থাকে প্রিয় সন্তান। দুঃসময়ে সেই নারী জাতি ধরতে জানে তলোয়ার। সুখের সংসার গড়তে নারী বিলিয়ে দেয় তার যৌবন, সেই নারী আবার বইয়ে দিতে পারে মরা গাঙেও ভরা জোয়ার। ধন্যবাদ। বাহ, অনেক ধন্যবাদ আপু। এবং আপুর এই কবিতার পংক্তিগুলোর মাধ্যমেই যে কবির পংক্তিগুলো আপু যেভাবে পড়লেন, অনেক ধন্যবাদ। এবং আমরা তার মধ্যে দিয়ে আরও একবার শ্রদ্ধেয় রিক্তা আক্তার বানুর প্রতি আমরা সম্মান জানাই, ভালোবাসা জানাই, এবং অবশ্যই অভিনন্দন জানাই আপনি সহ বাংলাদেশের সকল মা, বাংলাদেশের সকল নারীর প্রতি। দারুণ একটা আয়োজন, যেসব বন্ধুদের শুনতে পারলাম না, দুঃখিত। আরো একবার সবার প্রতি অসীম ভালোবাসা এবং ধন্যবাদ আপনাদেরকে আমাদের এসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। এত সুন্দর একটা আয়োজন, এবং বিষয়টাও ছিল অনেক সুন্দর আবদার। তো আমি বলবো আমরা মেয়েরা বা মহিলারা নিজেদের আবদারটুকু নিজেরাই যেন আমরা পূরণ করতে পারি। অনেক ধন্যবাদ আপু। ঠিক তাই, নারীরা এগিয়ে যাবে, দেশ দশ বাংলাদেশকে আরো অনেক উচ্চতায় তুলে ধরবে সারা পৃথিবীর বুকে। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন, আর থাকবেন নেক্সাস টেলিভিশনের সব আয়োজনের সাথে।